উনার কমেন্ট বক্সে এসে মানুষ গালাগালি করে যাচ্ছে, যখন আমাকে তৃতীয় লিঙ্গ লিখছে, গালি দিচ্ছে, উনি উনার ফেসবুকের বন্ধুদের ওটার নিচে উনি কমেন্ট করছেন, উনি নিজে কিছু লিখছেন না। সেটা নিয়ে কিন্তু সিব্বির ভাই একটা কথাও বলেনি। এই কথাটি কেন আজকে মিডিয়ার সামনে বললাম, কারণ আমি মনে করি এই যে কথাটি প্রথমেই বলেছি যে যারা আপনারা আমরা সবাই বড় বড় কথা, আমি একটু শেষ করি, আমি শেষ, যেহেতু আমি যে আমি আমার বিরুদ্ধে আপনার কথাকে আমি পার্সোনালি বলতেছে, এটা যদি না বলি তাহলে এটা এই কাটিং অংশটা যাবে। টকশোটা শুনেন, কারণ টকশোটা আসলে উনি করুন। আফজাল আমার মনে হয় আমার ফেসবুক নিয়ে কথা বলতেছে, এটা আমাকে উত্তর করতে হবে, কারণ হচ্ছে আপনাকে সময় দিচ্ছি, আপনাকে সময় দিচ্ছি। উনি পুরো সময়টা না গিয়ে পার্সোনাল অ্যাটাকে যাচ্ছেন। সো এটা আমার যদি সাইবার বুলিং নিয়ে যদি কথা হয়, উনি যদি এটা করেন আমি বলবো না উনি পার্সোনাল অ্যাটাক করছেন আমার পার্সোনাল প্রোফাইল দেখে। উনি পার্সোনাল প্রোফাইল দেখছেন, আমার প্রোফাইলে আমাকে যে অসংখ্য গালিগালাজ করতেছে, আমি তো ভাই কমেন্ট পড়ি না। আমি কি কোনো গালিকে জাস্টিফাই করেছি? উনি বলতেছে আমি কোথায় ওনাকে কেউ গালি দিছে সেটা করছি, আমাকে উনি তো দেখবে ওখানে হাজার হাজার গালি আছে, আমাকে গালি দেয়া, আমি কোনো গালি নিয়ে বদার করি না, আমাকে গালি দিচ্ছে, অসংখ্য গালি আছে আমার সব পোস্টের নিচে যাবেন, এই ভিডিও রিলস গুলো নিচে দেখবেন। এই যে গালি আমাকে হাজার হাজার কমেন্ট করে, আমি তো মানুষের কমেন্টে জবাব দিতে যাব না, আমি কমন একটা কমেন্ট লিখে দিই আমরা পার্সোনাল অ্যাটাক না করি, এই ধরনের কমেন্ট এরকম করে দিত। উনি যেহেতু পার্সোনাল অ্যাটাক করে শুরুই করছেন আজকের প্রোগ্রাম, তো এটা আসলে মানে মানে টপিকে না, পার্সোনাল অ্যাটাক উনি আসলে প্রিপারেশন নিয়ে আসছেন, পার্সোনাল অ্যাটাক করবেন। উনি আমার ফেসবুক দেখে আসছেন, আমার গুগল স্কলার প্রোফাইল দেখে আসছেন, উনি পার্সোনাল অ্যাটাক করার জন্য তাহলে এই প্রশ্নগুলো উত্তর দেব, এবং আমি আশা করব উনি একটা কথা বলবেন না, কারণ ওনার কথার মধ্যে আমি কথা বলি নাই। এখন কথা হচ্ছে যে পার্সোনাল প্রোফাইল দেখে আপনি যখন পার্সোনাল প্রোফাইলের কমেন্টটি পাবলিক করে রাখেন, ইজ ইট আ পার্সোনাল থিং? এন্ড ইফ ইটস আ পার্সোনাল, আবার আপনি কথা বলছেন, আমাকে কথা শেষ করতেছেন, ইজ ইট আ পাবলিক? যখন প্রথমে প্রশ্ন করলাম তখন উত্তর দিলেন না, এখন আপনি কথা বলছেন, সেজন্য আমি বলছি ভাই আফজাল আমার কাছে মনে হচ্ছে আগে নারীরা পাশ শেষ করুক, আপনাকে তো না শিওর সময় দেওয়া হবে। আফজাল আপনার কি কখনো মনে হয় যে পুরুষকে বা নারীকে বা যে কোনো গালাগালিকে আমরা সমর্থন করি? পার্টিকুলারলি আমি আমার ব্যক্তিগত জীবনে কখনো এটা করি নাই। কোনো একটা টক শোতেও যদি কেউ একটা ছোটখাটো অশ্লীল শব্দ আমার মুখ দিয়ে শোনে, আমি মনে করবো যে এটা কেউ কখনো শোনে নাই। তো সেই জায়গা থেকে আমি ওনাকে বলছি উনি পার্সোনাল একটা কেন বলছেন? উনি একটা কমেন্ট পাবলিকলি করেছেন, পাবলিকলি উনার বন্ধুরা সেখানে কমেন্ট করছেন, এটা আমি বলতে পারবো না এটা কি পার্সোনাল? আপনি যখন আজকে টক শো আলাপ হয় করেন, মানে এটা তো আজকে টক শো আলাপ না। আমরা আফজাল আমার মনে হয় এটা নিয়ে কথা বলার আলাপ এটা না যে শিবির আহমেদ তার প্রোফাইলে কি পোস্ট করেছে এবং সেখানে কে কি তার বন্ধুরা করেছে না ফলোয়াররা করেছে, কে কি কমেন্ট করেছে। বহু ভোট আইডি, ওনাদেরও তো ভোট আইডিরা আছে, যে ওসমান হাদির একটা ছবি লাগিয়ে সেখানে কমেন্ট করতে থাকেন, ওসমান হাদির ফটো লাগিয়ে ভিতরে তারেক রহমানের ছবি, ওসমান হাদির ফটো লাগিয়ে করে এসে কমেন্ট করেন। ওনারা তো এই কাহিনী করেন, ওনারা ভোট আইডি লাগিয়ে দিয়ে তো গালাগালি করান। আমার পোস্টে যান, প্রতিটা পোস্টে মা বাবা তুলে পর্যন্ত গালিগালাজ করেন। ইন্টারেস্টিং বিষয়টা কি, শিব্বির আহমেদের মতো একজন মানুষ যিনি আমেরিকাতে পড়াশোনা করেছেন, তিনি মানে একজন নারীর প্রতি সহিংসতা এবং সাইবার বুলিং এবং পুরুষের সহিংসতা, সেটার প্রতিও সমব্যথী, কিন্তু সেটা দুটো যে সমান পর্যায়ে না, এটা উনি বুঝতে পারেন না। আমি এটা বলে শেষ করছি, কারণ আমি মনে হয় না আজকে মানে উনি এত উত্তেজিত হয়ে গেছেন। আমি একটা কথা বলি, যখন বক্তব্য শুরু হলেন উনি খুবই প্রোটোকল মেনটেন করলেন, আপনি প্রশ্ন না করলে উনি উত্তর দিবেন না, কথা বলবেন না, কিন্তু ক্রমাগত ভাবে আমি যখন কথা বলছি উনি কথা বলে যাচ্ছেন। আমি কিন্তু ওনার কথার মাঝখানে এত কিছু বলছেন, একটা কিছু বলছি না। পরমত সহিষ্ণুতা একটা বড় গুণ, এটা থাকা দরকার। এবং আমি যদি উনি পাবলিক প্রোফাইল একটা জিনিস লেখা, আমি এটা যদি বলি, কত মানুষের পাবলিক প্রোফাইল নিয়ে উনি কথা বলছেন না, উনি কত মানুষের কমেন্ট নিয়ে কথা বলেন না, উনি আন্দালিব রহমান পার্থের কমেন্ট নিয়ে টকশোতে কথা বলছেন না, বলেন তো। তার মানে হচ্ছে যখন আপনি এটা একটা পাবলিক স্ফিয়ারে আসে, সেটাকে নিয়ে আপনি কথা বলতে পারেন। আমি বিএনপির যে কর্মসূচি দিয়েছে এটাকে আমি খুব ওয়েলকাম করি, একটা খুবই ভালো প্র্যাগমেটিক পলিটিক্যাল এজেন্ডা আমি বলবো, কর্মসূচি বলবো। এটা একটা রাজনৈতিক দল হিসেবে তারা যদি মনে করে যে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বা মিথ্যা কথা বলা হচ্ছে, তারা জনগণের কাছে তাদের বক্তব্যটা নিয়ে যাবে। ইনফ্যাক্ট এই কথাটাই আমি এর আগেও একটা প্রোগ্রামে দাবি করেছিলাম যে জনাব তারেক রহমান নির্বাচনের আগে গণভোটের পক্ষে, হায়ের পক্ষে ভোট চেয়েছিলেন এবং বলছিলেন তারেক রহমান যে কথা দেয় সে কথা রাখবেন।
জনগণের কাছে, এবং এটাও বলেছিলেন আমি যদি কথা দিয়ে কথা না রাখি তাহলে কি আপনারা 5 বছর পরে আমাকে আর নির্বাচিত করবেন না। তো দীর্ঘদিন ধরে ওনার মুখ থেকে আমরা আর এই কথাটার বক্তব্য শুনতেছিলাম না যে উনি কেন গণভোটে হ্যাঁ চেয়েছিলেন এবং এখন কেন গণভোটকে ওরা মানতে চাচ্ছেন না ওনারা, বা কেউ বলতে চাচ্ছেন এটা একটা প্রতারণা ছিল, এটা একটা টেকনিক ছিল, ওনারা কৌশলে জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়ে মূলত আসলে ক্ষমতায় আসতে চেয়েছেন, এখন এসে বলতেছেন না এটা অবৈধ অথবা এটার ভ্যালিডিটি নাই, ওনারা নিজেরা 2/3 মেজরিটি পেয়েছেন সেটা দিয়ে ডিসিশন নেবেন, ব্লা ব্লা যা বলেছেন আর কি। তো এই যে এই জায়গাটায় আমরা জনাব তারেক রহমানের মুখ থেকে কোনো কথা শুনি নাই। আমরা আশা করতেছিলাম যে উনি একটু স্পষ্ট করবেন ওনার জায়গা থেকে যে উনি আসলে কি বুঝে গণভোটে হ্যাঁ ভোট চেয়েছিলেন এবং উনি এখনো তার সেই স্ট্যান্ডে আছেন কিনা, অথবা যদি পরিবর্তন করে থাকেন তাহলে জাতি এটা জানার অধিকার রাখে তারা উনি কেন এই অবস্থানটা পরিবর্তন করলেন। জনগণ যে 70%-এর মতো জনগণ ভোট দিল, ওনার কথায় ওনাদের যারা বিএনপিকে ভোট দিয়েছে তারাও তো ভোট দিয়েছে। আমি যদি এখানে একটা বিএনপির পয়েন্ট অফ ভিউ যদি বলি যে বিষয়গুলো নিয়ে গণভোটটা হয়েছে সেই বিষয়গুলোর মধ্যে 70% বিএনপি একমত, রাইট, আমি 30% একমত না, রাইট। এই ক্ষেত্রে বিএনপির কি করা উচিত? না, এখন তো হ্যাঁ ভোটের পক্ষেই প্রচারণা চালানো উচিত। আমি যে পয়েন্টটা দিয়ে বলতেছিলাম যে তাহলে এখানে জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই যে এখন রাজনৈতিক কর্মসূচি বিএনপি দিচ্ছে, এটা একটা ভালো ব্যাপার যে হয়তো জনগণ বিএনপির ব্যাখ্যাটা শুনবে, হয়তো তারেক রহমান সাহেব এক্সপ্লেন করবেন কেন তিনি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, এখন কেন আবার পিছু হটলেন। তো আপনার যেটা পয়েন্ট যে হ্যাঁ গণভোটের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর সাথে কোনোটার সাথে ওনাদের দ্বিমত আছে, মোস্টলি আসলে উচ্চকক্ষের ব্যাপারটা, যে উচ্চকক্ষে পিআর হবে নাকি নিম্নকক্ষের আসনের ভিত্তিতে হবে, এটা একটা মোটা দাগের ব্যাপার ছিল। আর কিছু ছিল হচ্ছে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো ছিল এগুলোর কাঠামো নিয়ে বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে, এটা নিয়ে। তো এখন গণভোটের এই আদেশটা হয়েছে নভেম্বরে, ভোট হলো ফেব্রুয়ারিতে। ওনারা কিন্তু এতদিনেও বললেন না যে আমরা এটার সাথে একমত না বা আমরা গণভোট করব না। গণভোটের আইডিয়াটাও সালাউদ্দিন সাহেব ক্লেম করেছিলেন যে উনিই দিয়েছেন, এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল বর্তমান আইনমন্ত্রী উনিও বলেছেন, সরকারে ছিলেন তিনি তখন। ওনারা এই আইডিয়াটাও ওনাদের যে জনগণ কি বলে, সালাউদ্দিন সাহেব এক্স্যাক্টলি এটা বলছেন যে আমরা যাই জনগণের কাছে, জনগণ কি বলে। তো যদি ওনারা এগ্রি না করেন তাহলে তো সে সময় বলতেন, এখন এসে কেন বলতেছেন? তাহলে এটা কি জনগণের সাথে ওনারা এক ধরনের প্রতারণা করলেন যে আমি তখন বললাম যে আমি একমত, আপনারা ভোট দেন, আমরা সংস্কার করব, এখন এসে বলতেছে যে না আমরা তো আসলে এটার সাথে একমত ছিলাম না, আমি ভিতরে ভিতরে একমত ছিলাম না, মুখে মুখে আপনাদেরকে বলার জন্য একমত বলছি যাতে করে আপনারা আমাদেরকে ভোট দেন। তার মানে হচ্ছে জনগণ সংস্কার চায়, এটা ওনারা বুঝতে পারছেন, জনগণ গণভোটের বিষয়গুলো চায়, যদি এটার বিপক্ষে বলেন তাহলে তারা ভোট পাবেন না। এই জন্য জনগণের সাথে ওনারা একটা প্রতারণা করলেন যে হ্যাঁ আপনারা যেটা চান আমরাও সেটা চাই, আমাদেরকে ভোট দেন, আমরা ক্ষমতায় গিয়ে করবো। এখন দেখেন 70% জনগণ যে ভোট দিয়েছে, জনগণের দেশের মালিক, তারা বলেছে আমরা এই জিনিসগুলো চাই, তারা হ্যাঁ ভোট দিয়ে, যেই অংশ চায় না তারা কিন্তু না ভোট দিয়েছে। তার মানে মেজরিটি এখানে হ্যাঁ ভোট দিয়ে বলেছে আমরা এটা চাই, তার মানে সংসদের দায়িত্ব এখন এটা বাস্তবায়ন করা, কারণ জনগণ রাষ্ট্রের মালিক, তারা প্রত্যক্ষ ভোট দিয়ে বলেছে এই সংস্কারগুলো আমরা চাই। আর পরোক্ষভাবে যেটা হয় যে ঠিক আছে আমরা আপনাদেরকে নির্বাচিত করলাম, আমরা যেগুলো সরাসরি ভোট দিয়ে বলতে পারতেছি না সেটা আপনারা আমাদের পক্ষ থেকে করবেন, সেটা হচ্ছে পরোক্ষভাবে সংসদ সদস্যরা করে। কিন্তু এই জায়গায় জনগণ সরাসরি ভোট দিয়েছে এবং সরাসরি বলেছে এই কয়টা জিনিস আমরা চাই আমাদের দেশের জন্য। তো এই জায়গায় আর এখানে জনগণের অভিপ্রায়কে বা জনগণের মতামতকে ভায়োলেট করা স্পষ্ট যে বিএনপি জনগণের সঙ্গে আসলে প্রতারণা করেছে। নাহিন আপা, বিরোধী দল কৌশলে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। এখন শিব্বির আহমেদ যে কথাটা বললেন যে আপনারা নির্বাচনের আগে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চাইলেন, নির্বাচনের পরে আপনারা বলছেন যে এই গণভোটের অধ্যাদেশটাই অবৈধ, আদেশটাই অবৈধ, এটি আসলে জনগণের সঙ্গে প্রতারণা, এটাই বলতে। আসলে শিব্বির সাহেব যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন, প্রতারণা প্রতারক তাদের অত্যন্ত প্রিয় শব্দ, এটা নিয়ে আমি কোনো কনসার্নই না। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আচ্ছা জীবনে কোনোদিন শুনেছেন ভোট হওয়ার পর, গণনা হওয়ার পর তারপর আপনি শুনলেন ভোট কমে গেছে, গণনায় ভুল হয়েছে? জাতীয় নির্বাচনে শুনেছেন? আমি শুনিনি। এখন একজন সাধারণ জনগণ, অথবা আপনি আমাকে কোনো দলের সমর্থক বলতে পারেন, অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলতে পারেন, যাই বলেন না কেন, আমি যদি এই প্রশ্নটি করি যে গণভোটটি একটি প্রশ্নবিদ্ধ ছিল, তার রেজাল্টটি ভুল হবে? আপনি আজকে মিডিয়াতে কাজ করছেন, মিডিয়াতে কাজ করে আপনার কাছে মনে হয় না কোনো ইলেকশনে কোনো জায়গাতে
ভোট একটা দুইটা ভোটও যদি গণনায় এদিক ওদিক হয় সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে। আচ্ছা, তাহলে এই প্রসঙ্গটা বাদ থাকুক। আমি মনে করি যে ধরেন বিএনপি যাই করবে, ইলেকশনের আগেও শুনেছেন বিএনপি প্রতারক, ইলেকশনের পরেও শুনবেন বিএনপি প্রতারক, এবং ভবিষ্যতেও শুনবেন বিএনপি প্রতারক, ওনারা এটা বলবে, এটা আমার কনসার্নই না। আমার কনসার্ন হচ্ছে উনি বারবার বলছিলেন যে আমরা শুনতে চাই প্রধানমন্ত্রীর মুখ থেকে। এই আমরাটা কারা? এই আমরাটাকে জামাতে ইসলামী, এই আমরাটাকে এনসিপি, না সাধারণ জনগণ? সাধারণ জনগণকে এখনো বলেছেন যে ওনারা এইভাবে করে ভাবছেন যে বিএনপি প্রতারক? আমি তো সেটা মনে করি না। আচ্ছা, এখন আপনি যেটা বললেন যে ন্যারেটিভ নিয়ে কথা হচ্ছে, এই যে প্রতারণা, এগুলা তো বলে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়। শিববীর ভাইকে পেয়ে আজকে আমি আসলে খুবই খুশি। আমি ওনাকে কয়েকটি প্রশ্ন সরাসরি করতে চাই। এই যে ন্যারেটিভ তৈরি হয় না, নারীর প্রতি বিদ্বেষীয় ন্যারেটিভ তৈরি হয়েছে, দেখেছেন? হ্যাঁ, মানে তকমা দেওয়া হয় নারীদের, আমাদের মতো নারীদেরকে অনেক তকমা উনার দলের লোকরা দেন, আবার উনার দলের কোনো নারীকেও কিন্তু ট্রফি বলে তকমা দেওয়া হয়েছে। তো এই তকমাগুলোকে কি শিববীর ভাই সাপোর্ট করেন? আমি সরাসরি শিববীর ভাইকে জিজ্ঞেস করি যে নারীকে যে তকমাগুলো দেওয়া হয়, না না আমি তো আপনাকে প্রশ্ন করেছি। আমি আর আপনি জেরা করব না, আমি জেরা করলে আপনি আপনার বক্তব্য শেষ করেন, তারপর আমি বলবো আমার মাধ্যমেই। আচ্ছা, তার মানে হচ্ছে উনি সরাসরি উত্তর দিচ্ছেন না, কারণ উত্তরটা আমি কেন আপনার প্রশ্নের উত্তর দিব? আমি তো ওনার গেস্ট, আপনি আপনার বক্তব্য দিবেন। আমি কি আপনাকে কোশ্চেন করেছি? এটা তো ডিবেটের নর্মস না। আচ্ছা, আপনার এটা মেনে দিলাম। আমি আপনার অনেক টক শো দেখেছি, আপনি অনেক ইন্টারাকশন করে কথা বলেন। সেদিন একটা টক শোতে দেখলাম যে আপনি আন্দালিব রহমান পার্থকে একটা, আপনি টপিকে থাকলে ভালো হয়। আমি টপিকে কথা বলছি, আমি ন্যারেটিভ নিয়ে, আমি আপনার মতো টপিক যেটা সেটাতেই থাকে। আমি টপিকেই আছি, আপনি কথা শুনেন আমি কি বলছি। আপনি কেন আগে রেগে যাচ্ছেন? আমার প্রশ্ন তো শুনবেন। আমি যে টপিকে নাই, আমি যে টপিকে নাই, এটা আপনি কিভাবে করে কথা বলেন? আপনার সাথে রাগ আসা সম্ভব না, কি বলেন? শুনে এত মিষ্টি কথা, এই শব্দগুলো বলা সমীচীন না, দরকার নাই। কিন্তু কথা হচ্ছে যে আপনি কি করে বুঝলেন আমি টপিকে নাই? আন্দালিব রহমান পার্থের একটি সংসদের বক্তব্যকে উনি বিড়াল এবং সিংহ নিয়ে উনি বলেছেন যে উনাকে বাংলা ভাষা শেখাতে হবে। শিববীর ভাই মানে উনি যে কাজটি করেছেন, ন্যারেটিভ তৈরি কাকে বলে? আমি একটি বক্তব্য দিয়েছিলাম মোরগ পোলাও, উনি আমেরিকার মতো জায়গায় ইকোনমিক্স পড়েছেন। ইকোনমিক্সের একটা সাবজেক্টই আছে, একটা কোর্সই পড়ায় অনেক জায়গাতে, জেন্ডার ইকোনমিক্স, হ্যাঁ, বা ফেমিনিস্ট পলিটিক্যাল ইকোলজি, এইসবও মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আছে। সেখান থেকে আমি একটা রেটরিক করেছি। উনি ওনার ফেসবুকে, ওনার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এটি নিয়ে একটি পোস্ট দিয়েছেন, ন্যারেটিভ কিভাবে তৈরি হয় আমি বলছি। না, এটা কি টপিক অ্যাভয়েড? আপনারা এটা একটা ন্যারেটিভের বিরুদ্ধে বিএনপি, আমাকে কথাটা বলতে দেন তাহলে। আচ্ছা, আমি কথাটা শেষ করি। আচ্ছা, টপিকের বাইরে, মানে আপনি ন্যারেটিভ নিয়ে প্রশ্ন করেছেন না আমাকে? হ্যাঁ, ন্যারেটিভ, বিএনপি একটি যুদ্ধ মানে আন্দোলন করবে, তাহলে আমি ন্যারেটিভ নিয়ে কথা বলবো না? ন্যারেটিভ তৈরি করে উনি লিখেছেন যে তার মোরগ পোলাও, মুরগি পোলাও। আমি খুব ভালো করে জানি যে উনি এগুলো খুব ভালো করে জানেন। এখানে উনি একটি শব্দ লিখেছেন যে তাহলে ম্যান হোল, হ্যাঁ, ম্যান হোলের অপোজিটটা যদি আপনি করেন, ইটস আ ভেরি ডিসগাস্টিং ওয়ার্ড, সেটা উনি এখানে লিখেছেন। এবং তারপরে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উনার বন্ধুরা, উনার ফেসবুকের বন্ধুরা যারা কমেন্ট করেছেন, আপনার শোতে, গত শোতে মির্জা তাসলিমা ম্যাডাম এসেছিলেন, ওখানে একজন লিখেছেন যে এখানে একজন নেরিবাদী, ওই সমর্থনে কথা বলছে, নেরিবাদী। তার নিচে শিববীর আহমেদ নিজে লিখেছেন যে কি নিয়ে নেরিবাদীও উনি কোনো প্রতিবাদ করেন নাই, নেরি মানে কুকুর, ঠিক আছে। এরপরে দেখেন উনার এখানে নিচে লিখেছে জাহাঙ্গীরনগরের আন্টির মুখে একেবারে গু। আমি এগুলো পড়বো এখন মিডিয়ার সামনে, তারপরে না আমি পড়ছি না না আমি শেষ করে, আমি তো আপনার মাঝখানে কথা বলে, আমি কথা, যেহেতু আপনি বলেছেন মাঝখানে কথা বলবেন না, না আমি তো মাঝখানে কথা বলতে চাই না, কিন্তু আপনি তো আক্রমণ করে শুরু করলেন। আপনি শুরু করলেন কি দিয়ে? শিববীর ভাই যেই দলকে সাপোর্ট করেন বা যেই আদর্শকে সাপোর্ট করেন তারা হচ্ছে এরকম প্রতারণা করে অভ্যস্ত। উনি করুক, উনি করুক, আপনি তো শুরুই করলেন ব্যক্তি আক্রমণ দিয়ে, আপনি তো টপিকেই থাকলেন না। আপা আমরা সবাই মিলে মানে আপা টপিকটা বুঝে না, হয়তো আপনি একটু ক্লিয়ার করে দেন। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা আরেকবার করেন আপাকে। আপনি কথাটা শুরুই করলেন। আফজাল, আমার মনে হয় উনি টক শোতে কথা বলেন। আফজাল, আপনার উচিত উনাকে বন্ধ করা, কারণ এটা যদি ন্যারেটিভ নিয়ে টক শো হয়, আমি শুরু করলেন। শিববীর আহমেদ, আমি আপনাকে বলছি যে আপা শেষ করুক, তারপর আমি বলবো। আচ্ছা, তাহলে আপনার কাছে প্রশ্নটা ছিল এরকম যে বিরোধী দল কৌশলে মানুষকে
ভুল তথ্য দিয়ে তাহলে এটা কি ভুল তথ্য না? এটা কি ভুল তথ্য? এটাকে আমি বলতে পারি না? এটা কি বলতে পারি? আমি যদি মনে করি তথ্যটি ভুল, কেন উনি এটাকে ব্যক্তিগতভাবে নিচ্ছেন? কারণ এটার পেছনে কি আমি প্লিজ, আপনি যদি আরেকটা কথা বলেন, আমি টপিকে আছি। আপনি তো টপিকেই নাই আপা, আপনার কথা মতো তো আমি টপিকে থাকবো না। আপনাকে উনি শেষ করুন, আমি যদি শেষ না, আপনি শেষ করেন, আপনি শেষ আমার করেন। মনে হয় না যে আমি আসলে কথা বলবো, না, কারণ উনি আপনি- কেন মাঝখানে কথা বলছেন? আফজাল, আপনি টপিকে থাকেন। আচ্ছা, আমি যদি টপিকে থাকি, উল্টাপাল্টা কথা আচ্ছা, বললে তো হবে না। আপনি এটা তো যেটাকে কোনো- উল্টাপাল্টা আপনি বলছেন, তো- আমি সেটাকে উল্টাপাল্টা মনে করি না। আপনি তো আলোচনাতেই না আফজাল, আমার মনে হয় না আমার আসলে চলে গেছে। শিবির আহমেদ, না, আমরা একটু ওনার একটা decent আলোচনার আমি তো মধ্যে থাকুন। প্রশ্নটা আচ্ছা, কোনো এটা কি সমস্যা ডিসেন্ট নাই। না? আমি আমার আলোচনাটা শেষ করি। জি। আমি তাহলে এখন পুরোটা একটা, উনি তো বলছেন উল্টাপাল্টা। ধরেন উনি তো খুব ভালো রিসার্চার, ওনার প্রোফাইল আমি দেখেছি। একজন রিসার্চ যখন করে তখন ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থাকে, তারপর এক্সপ্লেনেশন থাকে, সব। তো উনি কি করে আমার ইন্ট্রোডাকশন শুনেই বললেন যে আমি উল্টাপাল্টা কথা বলছি? আমি যে আলোচনাটা সব জায়গায় এখন জারি রাখতে চাই সেটি হচ্ছে, উনার তো 2টা পড়লাম আর পড়লাম না, আপনি উনার 22শে এপ্রিলের ফেসবুক পোস্টে দেখবেন। আমার কথা হচ্ছে যে কথাটি আমি জারি করতে চাই সব জায়গায়, আপনি যে বললেন ন্যারেটিভের কথা, হ্যাঁ, এগুলো এক ধরনের ন্যারেটিভ তৈরি করা। এবং কি ন্যারেটিভ তৈরি করা জানেন? আমাদের মেয়েদের যাদের বয়ান তাদের পছন্দ হয় না, তারা সেই ন্যারেটিভটি প্রমাণ করতে চান যে এই নারীরা ইসলাম বিদ্বেষ করেন, এই নারীরা হচ্ছে অন্য জগতের নারী, হ্যাঁ, এবং যেটা বলেন উল্টা পাল্টা অনেক শব্দ উনি বললেন। আমি এই কথাটা এখানে জারি রাখতে চাই, বাংলাদেশে বা যেখানেই হোক, যেসব সুশীলরা সুন্দর সুন্দর শব্দ দিয়ে নারীকে এই ধরনের কথা লেখেন এবং তার কমেন্ট বক্স খোলা রাখেন নারীকে গালি দেওয়ার জন্য, এটাও এক ধরনের ন্যারেটিভ তৈরি। তারা এক ধরনের সাইবার বুলিংকে ইনস্টিগেট করেন। এবং আমি মনে করি আমার কথা উনি অনেকখানি নষ্ট করেছে, আমাকে বলতে দিতে হবে। আমি মনে করি যে উনি বা উনি কেন, যে কেউ, আফজাল আপনিও, আপনার কমেন্ট বক্সে যদি কেউ নারী বিদ্বেষী জঘন্য কথা লেখে, আপনার প্রতিবাদ করা সেটা দায়িত্ব আমি মনে করি। এবং একটা শিক্ষিত মানুষ, এবং উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা ওনার দায়িত্বের মধ্যে পড়েন। এখন যে কথাটি আপনি বলছেন যে বিরোধী দল ন্যারেটিভ তৈরি করে, মিস ইনফরমেশন ছড়ায়, এটাই তো এই প্রসঙ্গটা। আমি কি প্রসঙ্গের বাইরে ছিলাম? তাহলে দর্শকই বলবে যে আমি প্রসঙ্গের বাইরে ছিলাম কিনা। এখন ধরেন এই যে ন্যারেটিভগুলো তৈরি করা হয়, এই ন্যারেটিভগুলো কেন তৈরি করা হয়? আমরা খুব ভালো করে জানি এই ন্যারেটিভগুলো কেন তৈরি করা হয়। এই ন্যারেটিভগুলো তৈরি করা হয় এই কারণেই যে যখনই একটি রাজনৈতিক দল সরকারে এসছে এবং সেই দলটি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে এসছে, সেই দলের যে কোনো ধরনের বিষয়কে বিতর্কিত করার একটি চেষ্টা। এবং বিএনপি যে সময় ক্ষমতায় এসছে, আপনার কি মনে হয় যে এই মুহূর্ত পর্যন্ত বিএনপি যে কাজটি করেছে দেশের কোনো মানুষের সাথে প্রতারণা করেছে? কোনো একটি কাজকে কি আপনি বলতে পারবেন? বরং আমি এটা বলতে পারি, ধরেন যে কথাটা সেদিন একটি টকশোতে বললাম, যে জামাতের আমির সংসদে বলেছেন যে উনাদের একজন বোনকে গ্রেফতার করা হয়েছে, যেটা নিয়ে শিব্বির সাহেবরাও পোস্ট দিয়েছেন। যে ধরনের কুৎসিত ন্যারেটিভ সেই নারীটি তৈরি করেছিলেন, যে নারী উনাদের বোন, উনাদের আমির ঘোষণা দিয়েছেন, আমি বলি নাই, সেই বোনের বিচার তার ভাইরা কি করেছেন? তারা কি কোনো ধরনের কোনো পদক্ষেপ নিয়েছেন এই কুৎসিত ন্যারেটিভ তৈরি করার বিপরীতে? করেন নাই। আবার দেখবেন যে 11 বছর একটি মেয়ে যখন ধর্ষিত হয়েছে, হ্যাঁ, সেই ধর্ষণটা কোন জায়গায় হয়েছে সেটার সাথে রিলিজিয়নের যেহেতু একটি সম্পর্ক আছে, সেটা নিয়ে তারা নীরব থাকে। তার মানে তারা যে ন্যারেটিভটি তৈরি করেন, এই ন্যারেটিভটি হচ্ছে সেই ন্যারেটিভ যে ন্যারেটিভ তার পক্ষে যায়, এবং সেই ন্যারেটিভ সত্য কি অসত্য সেটা তারা কনসিডার করেন না। যেটি পক্ষে যায় সেই ধরনের ন্যারেটিভই আপনারা তৈরি করেন, কোনো ধরনের বিচার ছাড়াই। জি, খুব ভালো ডক্টর নারিন যেটা করছেন, যে উনি আমার রিসার্চ প্রোফাইলও দেখে আসছেন এবং মোটামুটি স্টাডি করে আসছেন, এটা ভালো ডিবেটের জন্য। দেখেন এই যে ন্যারেটিভ বিল্ডিং নিয়ে উনি তো বললেন যে নারী বিদ্বেষী ন্যারেটিভ তৈরি করছে কিনা বা নারী বিদ্বেষ হচ্ছে কিনা। উনি যে আদর্শকে বা যে দলকে সাপোর্ট করেন তাদের আপনি দেখেন, আমি জাস্ট কয়েকটা নাম বলবো, আপনি জাস্ট বুঝলেই হবে। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি, ইনকালাব মঞ্চের জুমা, এনসিপি নেত্রী মিতু, বা জামাত ইসলামীর এমপি, মহিলা এমপি মারদিয়া। এই মারদিয়া মমতাজকে উনি নিজে ট্রফি নেত্রী হিসেবে একটু আগে মেনশন করলেন, ইন্টেনশনালি উনি করলেন যে উনি যে মারদিয়া মমতাজ ট্রফি নেত্রী, ওনার সাথে টকশোতেই এই কথাটাকে নিয়ে ওনারা হাইলাইট করছেন। এবং দেখেন এই যে ট্যাগিং করা, লেভেলিং করা ওনারা কিভাবে করেন, এবং সেটাকে দিয়ে সেটা একটা জাতীয় দৈনিক পর্যন্ত ট্রফি নেত্রী ইনভাইটেড কমা দিয়ে নিউজ করেছে। এই প্রতিপক্ষের নারীদেরকে লেভেলিং করা, এই কাজটা ওনারা কিভাবে করেন? আপনি মোনামির নামে যদি জাস্ট গুগলে বা ফেসবুকে সার্চ দেন, দেখবেন অসংখ্য
এআই জেনারেটেড ফটো, খুবই নগ্ন, অশ্লীল, এবং সেটা এই বিশ্ববিদ্যালয় শিক্ষকের সাথে সাদিক কায়েমের, কখনো জামাতের আমিরের, কখনো বিভিন্ন জামাতে শিবিরের নেতাদের নোংরা নোংরা ফটো কার্ড বানানো, এগুলো জুমার নাম দিয়ে সার্চ দেন, দেখবেন অসংখ্য নোংরামি জুমার নাম দিয়ে করা হয়েছে, অসংখ্য নোংরামি। আপনি মিতুকে, এই এনসিপি নেত্রী এখন এমপি হলো, মিতুকে নিয়ে পাবেন, ইভেন মারিয়াম মমতাজকে নিয়ে পাবেন, যে হচ্ছে ইভেন মানে এই তার পোশাকে আশাকে সে হিজাব পরে থাকে এরকম, তার নামেও দেখবেন যে অনেক নোংরা নোংরা ফটো কার্ড বানানো হয়েছে। এই যে ওনারা যাদেরকে সাপোর্ট করেন বা যাদেরকে ডিফেন্ড করেন টকশোতে এসে, তারা কি পরিমাণ নোংরামি অনলাইনে করে এরকম বট আইডি দিয়ে, এইটা আপনি দেখলে তার জব হয়ে যাবেন যে কি পরিমাণ অশ্লীল অশ্রাব্য। এবং আরেকটা ঘটনা আপনার মনে থাকবে যে জামাতের আমির যখন ফেনীতে ভিজিট করতে গেল, একজন শহীদের মা, শহীদের প্রোগ্রাম ছিল সম্ভবত, একজন শহীদের মা তাকে সে জড়ায় ধরছেন, আবেগের বসে কান্নাকাটি করতেছিলেন, এরকম সিচুয়েশন। সেইটাকে নিয়ে কি পরিমাণ নোংরামি করা হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা মেয়ে আছে ইনকলাব মঞ্চের শান্তানাম, তাকে নিয়েও দেখবেন এই যে নানান জায়গায় এই নারীদেরকে নিয়ে অশ্রাব্য, কুশ্রাব্য, অশ্লীল ফটোকার্ড বানানো, করা। এবং আপনি দেখবেন এই জিনিসটাকেই আবার করা হলো কি, সম্প্রতি ডাকসুতে, যেটা ডাকসুর একজন সদস্য ক্যান্ডিডেট ছিল শিবিরের কোন একটা ছেলের নামে, তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ একটা ফটোকার্ড বানালো, এবং সেই ফটোকার্ডটাকে পুঁজি করে কি হলো, ওদের উপরে থানার ভিতরে গিয়ে হামলা করা হলো, মফ করা হলো। এই যে, এবং এটা যখন তারা এই হামলা করতেছে আরো অনেক আগেই কিন্তু বিভিন্ন স্ক্যানার যারা এই ফ্যাক্ট চেক করে, তারা বলছে এটা একটা এআই জেনারেটেড ফটো এবং তার প্রোফাইলে নাই, এরকম একটা মিথ্যা ফটোকার্ড বানিয়ে ইভেন নিজেদের নেত্রী যাকে তারা রেসপেক্ট করে তার নামে একটা মিথ্যা ফটোকার্ড বানিয়ে গিয়ে এখানে একটা মব সৃষ্টি করা হলো। কারণ এই যে দেখেন কারা এই ফটোকার্ডগুলো বানায়, আপনি যদি আমার ওয়ালও যান, অসভ্য গালিগালা, যেটা সেটা মা বাবা তুলে, গালিগালাজের কোনো সীমা পরিসীমা নাই। আর নারীদের ক্ষেত্রে তো আমি বললাম আপাকেও গালাগালি করে, আমি অস্বীকার করছি না যে ওনাদেরকে করে না, এরকম গালিগালাজ করা পাবলিক বাংলাদেশে আছে, অ্যাক্রস দ্য বোর্ড এটা আছে। কিন্তু উনি যাদেরকে মনে করেন যে একদম ফেরেশতা, তারা ভালো, তারা যে কি পরিমাণ নোংরামি এরা করে এটা। তারপর আপনি দেখেন নির্বাচনের আগে কি হয়েছিল, আপনারা যে নারীদের অধিকারের জন্য খুব সোচ্চার, এটা তো ওনাদের চরিত্র বোঝা গেছে নির্বাচনের আগে সারা দেশে জামাতের নারী নেত্রীদের উপরে লাগাতার হামলা হয়েছিল নানান জায়গায়, ইভেন কারো বলছে যে পেটিকোট খুলে ছায়া খুলে নেবে, এরকম নোংরামি করা হয়েছে রাজনৈতিক নারী গ্রাসরুট কর্মীদের উপরে, যারা নারীর ক্ষমতায়ন নিয়ে রাজনৈতিক অধিকার নিয়ে কাজ করে, তাদের টু শব্দটা বলে নাই। এটাকে জাস্টিফাই করেছেন কেউ কেউ কি বলে, যে ওনারা ন্যাশনাল আইডি কার্ড নিতেছে, কোথাও বিকাশ নাম্বার নিতেছে, এরকম উদ্ভট কথাবার্তা বলে।